Good morning. Welcome everyone to my channel Time WBCS. আজকে মূলত এই ক্লাসটা হবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। যদিও আমার শিডিউল থাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ানো সানডে, তো আমি আজকে এটা করছি কারণ কি, বিগত 2 বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা জমা হয়ে আছে, আমার মনে হয় সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিভিশন করা ভালো। তো সেই দিক থেকে আমি প্রত্যেকটা বছরে, অর্থাৎ 2022-এ পার্ট অনুযায়ী, অর্থাৎ মানে 3 মাসের একটা পার্ট, আর 3 মাসের একটা পার্ট, আর 3 মাসের একটা পার্ট, আর 3 মাস, অর্থাৎ 4টে পার্টে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কমপ্লিট করব। এবং এখানে আমরা মূলত যে পাঠগুলো পড়ব, যে বিষয়গুলো পড়ব, সেগুলো হচ্ছে গিয়ে অর্থাৎ 2022 সালে যে ঘটনাগুলো ঘটে গেছে, তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্টগুলো কী, আমরা প্রেসিডেন্ট ইলেকশন, কোথাকার প্রাইম মিনিস্টার ইলেকশন হয়েছে সেগুলো পড়বো না, পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে যেগুলো আছে সেগুলো পড়বো না, এবং জেনারেল নলেজ টাইপের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা পেয়েছি সেগুলো পড়বো। কোথায় কোন গেমসগুলো হবে, তারপরে হচ্ছে গিয়ে সামিটগুলো কোথায় কোথায় হবে পরের বছরে, বা কোথায় তার সামিট, মানে কোন কোন বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন থাকে বা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থাকে, সেই অর্গানাইজেশনগুলো সম্পর্কে পড়বো। তো মোটামুটি আমরা একটা ওভারভিউ দেবো 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, কারণ কোয়েশ্চেন এবছর কোনো এক্সামে আসলেও আসতেও পারে, না আসলেও না আসতেও পারে, সেটা বলা যাবে না। তবে আমি কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রিপারেশন নিয়েছিলাম এবং বিভিন্ন পরীক্ষাতে কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরীক্ষায় এসছে তার একটা প্রুফ তোমরা এই ভিডিও থেকে পাবে আস্তে আস্তে। এবং আমি আশা করব যে তোমরা এই ক্লাসটা লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং আমি এটা আশা করব যে তোমরা আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের নোট থেকে বুঝতে পারবে যে কীভাবে আমি প্রিপারেশনটা করতে হবে, আর মূলত কোনগুলো পড়বো। দেখো, বাজারে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রচুর সোর্স আছে, সুতরাং সমস্ত সোর্সগুলোই এক একটা দিক থেকে একটা তার রিলেভেন্সিও আছে। তো মোটামুটি আমাকে এমন একটা সোর্স পড়তে হবে যেখান থেকে আমি সবগুলোই পাবো। এবার কারেন্ট অ্যাফেয়ার্সে যে কোয়েশ্চেন থাকবে সেখানে যে 100% আনসার করে আসতে পারবো, দ্যার ইজ নো শিওর, দ্যার ইজ নো শিওরিটি, দ্যার ইজ নো কনফার্মিটি যে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি 100%ই পারবে। দেখা যাচ্ছে 10টা থাকলে তুমি সেখানে 6টা পারছো, এরকম হবে। কারণ সবগুলো, মানে একটা সোর্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কখনোই আসে না। তবে আমরা যদি ভার্সেটাইল সোর্স পড়ি তাহলে কিন্তু সেখানে আমাদের প্রিপারেশনের একটা হ্যাম্পার হতে পারে এবং মনে রাখাটা অসম্ভব হয়ে যেতে পারে। তাই আমরা একটা সামারাইজ নোটস বানাবো এবং দেখব দুটো সোর্সকে আমরা কম্পেয়ার করে সেই সামারাইজ নোটটা বানাবো। এবং আমার যে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস, সেটা দুটো সোর্স থেকে কম্প্রাইজ করে কিন্তু বানানো, এবং খুবই উপকারী। এবং কেমন কোয়েশ্চেন পরীক্ষায় আসছে আজকাল, সেই হিসাবেই আমার কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তৈরি। লেটস স্টার্ট। আমরা জানুয়ারি, আজকে যে পার্টটা করবো, জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ, ঠিক আছে? তো 2022-এর জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সে প্রথমে যেটা আমরা পড়বো রিপাবলিক ডে। কারণ জানুয়ারি মাসে রিপাবলিক ডে হয় 26শে জানুয়ারি, আমরা জানি প্রত্যেকেই। কারণ কি, আমাদের ভারতবর্ষে যে প্রজাতন্ত্র দিবস হয় সেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে কি, 1930 সালে 29শে যে মার্চ বা একটা সময় আছে, যেখানে আমরা দেখব যে ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছিল, ঠিক আছে? রাবি নদীর ওখানে একটা পতাকা উত্তোলন করা হয়েছিল। তো সেই হিসাবে আমাদের প্রত্যেক বছর যে সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য 26শে জানুয়ারি করা হয়েছে এটা। এবং 26শে জানুয়ারি প্রত্যেক বছর আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর, এবং ভারতের সংবিধান কার্যকারী হওয়ার পর থেকে। ভারতের সংবিধান যে বছর থেকে কার্যকারী হয়েছে 1950 থেকে, অ্যাডপ্টেড হয়েছে 1949 খ্রিস্টাব্দ থেকে। এবং 26শে জানুয়ারি প্রত্যেক বছর 1950 সাল থেকে কিন্তু রিপাবলিক ডে পালন করা হয়। আচ্ছা, ওটা হচ্ছে 29শে ডিসেম্বর হবে সম্ভবত, 29শে মার্চ না 29শে ডিসেম্বর হবে, 1993, 29 ডিসেম্বর। তো যাই হোক, সেটা ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখে নেবে। তো রিপাবলিক ডে থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে কি, এই রিপাবলিক ডেতে কিন্তু প্রেসিডেন্ট কিন্তু একটা অ্যাওয়ার্ড দেয়। সেটা হচ্ছে গিয়ে কী হচ্ছে, যে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, ঠিক আছে? গ্যালেন্টারি অ্যাওয়ার্ড দেয়।
এবং আমরা দেখবো যে এই গ্যালান্টারি অ্যাওয়ার্ডটা কিন্তু রিপাবলিক ডেতেই দেওয়া হয় না, শুধু কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডেতে দেওয়া হয়। তো যদি দুটো কোয়েশ্চেন থাকে এরকম যে রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, কোন কোন ডেতে গ্যালান্টারি অ্যাওয়ার্ড, সেনা মেডেল, বল সেনা মেডেল এই সমস্তগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে যদি রিপাবলিক ডে থাকে সঙ্গে যে ইন্ডিপেন্ডেন্স ডে থাকে, তাহলে আমরা কিন্তু রিপাবলিক ডেটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবো। ঠিক আছে, গেল। তো ইন্ডিপেন্ডেন্স ডে তো কারেক্ট আনসার হবে, কিন্তু প্রায়োরিটি আমরা ফার্স্ট দেবো কাকে? রিপাবলিককে। নেক্সট, প্রথম যে প্রজাতন্ত্র দিবস পালন হয়েছিল 1950 সালে, এবং ইনি এখানে যে ফার্স্ট গেস্ট ছিলেন কে? প্রেসিডেন্ট সুকর্ণ অফ ইন্দোনেশিয়া। ওকে, এবছর 2023 সালে, 2022 সালে কোনো গেস্ট আসেনি। ঠিক আছে, ডিউ টু প্যান্ডামিক কারণে আসেনি। 2021 সালে এসেছিলেন কে? ব্রিটিশ বরিস জনসন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার। ঠিক আছে, বরিস জনসন এসেছিলেন 2021-এ। 2022-এ কেউ আসেননি, 2022টা গ্যাপ গেছে। 2023-এ এসেছিলেন কে? ইজিপ্টের প্রেসিডেন্ট এসেছিলেন। ঠিক আছে, আর 2024 সালে এসেছিলেন কে? ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। তো হয়ে গেল এটা। এবার দেখবো গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট, এটাকে রিলিজ করে, এগুলো সব নিউজে ছিল ওয়ার্ল্ড ব্যাংক, জাস্ট এইটুকু পড়ে রাখবো। আর তারপরে ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্সকে রিলিজ করে আরবিআই। এবার এখানে আমরা কি পড়বো? যে বেস ইয়ারটা কি, ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্সটার বেস ইয়ার কী ছিল? বেস ইয়ার ছিল মার্চ 2018। হয়ে গেল। ইসিবিটা কারেন্ট এসেছিলো, ইসিবি ইকোনমিক থেকে এসেছিলো। ইসিবি ফুল ফর্ম কি? এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং। তারপরে চলে আসবো কি, যে রাশিয়া একটা হাইপারসোনিক ক্রুইজ মিসাইল লঞ্চ করেছিল, টেস্ট ফায়ার করেছিল, সেটার নাম কি? ত্রিস্কন। ওপেকটা নিউজে ছিল, ওপেকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ জিকেতে চলে আসে। এর সেক্রেটারি জেনারেল কি হয়েছেন ওপেকে 2022 সালে? হাইতমান এআই ঘাসি। ঠিক আছে, হাইতমান আল ঘাসি, এটা ইনি ছিলেন কুয়েতের। ওপেক কবে প্রতিষ্ঠিত, মানে ফর্ম হয়েছিল, সেট আপ হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। এটা আমাদের দেখতে হবে। এর হেডকোয়ার্টার কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। নেক্সট চলে আসবো কি, ইন্দোনেশিয়াস নিউ ক্যাপিটাল। আচ্ছা, রিসেন্টলি আমরা দেখেছি ইন্দোনেশিয়া যে একটা ক্লাইমেটের প্রবলেম হচ্ছিল বলে ইন্দোনেশিয়ার যে জাকার্তা ক্যাপিটাল ছিল সেটাকে একটু চেঞ্জ করেছে, এবং নতুন ক্যাপিটাল হয়েছে, সেটা হচ্ছে বর্নিও। ওকে, নেক্সট চলে আসবো কি, মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি। আমাদের ভারতবর্ষে এটাও নিউজে ছিল 2022-এ। এই কোয়েশ্চেনটা কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এসেছিল। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি কোথায়? ফার্স্ট স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষে, কোথায় সেটা? মিরাটে। নেক্সট চলে আসবো, দেখো কীভাবে কোয়েশ্চেনগুলো এসছে, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে তুলে ধরবো যে কোয়েশ্চেনগুলো কীভাবে এসছে কারেন্ট অ্যাফেয়ার 2022 সাল থেকে। তোমরা যদি এইভাবে না পড়ো তাহলে কিন্তু কোয়েশ্চেন কম পাবে না। নিট, NEAT, নিট 3.0, এটা WBCS 2023-এ প্রিলিমসে এসছে। নিট 3.0, এটা কোন মিনিস্ট্রি করে? মিনিস্ট্রি অফ এডুকেশন। এটা কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? মিনিস্ট্রি অফ এডুকেশন। এবং এটা ফার্স্ট লঞ্চ করেছিল কবে? 2019 সালে। ফার্স্ট এর সিরিজ হয়েছিল 2019 সালে, ফার্স্ট সিরিজ হয়েছিল নিট 1.0। ওকে, হয়ে গেল এটা। এখান থেকে আর কিছু কোশ্চেন নেই, তবে একটা জিনিস পড়বো, যেটা হচ্ছে গিয়ে এআইসিটিই। ঠিক আছে, এই এআইসিটিই, তোমরা যদি কোনো এডুকেশনাল কোনো কিছু কোর্স বা কোনো কিছু ডিগ্রি পিজি করতে চাও, দেখবে এআইসিটিই এটা তোমাদের সাইটে চলে আসবে। তো সেক্ষেত্রে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1945। এটা মনে রাখবে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন 1945-এ তৈরি হয়েছিল। গেল, কোয়েশ্চেন কেমনভাবে আসছে। এবার চলে আসবো কি, বীরবল দিবস 26 ডিসেম্বর। ন্যাশনাল স্টার্ট আপ ডে কবে হয়? ন্যাশনাল স্টার্ট আপ ডে, যেটা হচ্ছে গিয়ে স্টার্ট আপ স্কিম, যেটা স্টার্ট আপ ইন্ডিয়া লঞ্চ করেছিল। এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইকোনমিক্সে চলে আসে।
16 জুন 2016, 16 জুন 2016। তারপর হচ্ছে গিয়ে স্টেট অফ ইকুয়ালিটি, স্ট্যাচু অফ ইকুয়ালিটি কোথায়? এটা রামানুজ আচারিয়ার যে 100th বার্থ অ্যানিভার্সারি হয়েছে, কি 1000th বার্থ অ্যানিভার্সারি হয়ে গেছে, সেই 1000th বার্থ অ্যানিভার্সারিকে সেলিব্রেটিং করে হায়দ্রাবাদে কিন্তু মানে কমেমোরেট করার জন্য 100th বার্থ অ্যানিভার্সারি বার্থ ডেকে কমেমোরেট করবার জন্য রামানুজ আচারিয়ার একটা স্ট্যাচু হায়দ্রাবাদে তৈরি হয়েছে, যেটার নাম কি? স্ট্যাচু অফ ইকুয়ালিটি, স্ট্যাচু অফ ইকুয়ালিটি, মনে রাখবে। নেক্সট, ভিশন ডকুমেন্ট 2.0, এই কোশ্চেনগুলো আসতে পারে। রিলিজড বাই কোন মিনিস্ট্রি রিলিজ করে? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এবার দিয়ে দেবে দিয়ে দেবে, আচ্ছা আমার এই অ্যাডটা দেখে নাও একবার, টাইমস WBCS, আর ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব। ইমেল করতে পারো sushanto1997@yahoo.com। নেক্সট চলে আসি, ভিশন ডকুমেন্ট রিলিজড বাই মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। আদার্স কী কী আছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আদার্স ইম্পর্টেন্ট, এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো দেখব, যে লজং ফেস্টিভ্যাল কোথায় হয়? সিকিমে হয়। আচ্ছা, ককব্রুক ডে, এটা ককব্রুকটা ল্যাঙ্গুয়েজের ত্রিপুরার একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা অফিসিয়ালি এন্ট্রি হয়েছে 1979-এ। তারপরে চলে আসবো কি, রামগড় বিশদ্রাহি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি কোথায় অবস্থিত? রাজস্থানে। আচ্ছা, বিশদ্রাহি, আলওয়ার কোথায়? আলওয়ারটা কোথায়? রাজস্থান, ঠিক আছে? আলওয়ার হচ্ছে টাইগার রিজার্ভ। আরও 5টা টাইগার রিজার্ভ রয়েছে রাজস্থানে, আরও 4টে টাইগার রিজার্ভ রয়েছে রাজস্থানে। আর লেটেস্ট হচ্ছে রামগড় বিশদ্রাহি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, এটাকে টাইগার রিজার্ভ করা হয়েছে। উজালা প্রোগ্রাম কি? কার সঙ্গে যুক্ত হলো উজালা প্রোগ্রাম এবং কবে লঞ্চ হয়েছে? উজালা স্কিম লঞ্চ হয়েছে 2015 সালে জানুয়ারি মাসে। এম কি ছিল? ডিস্ট্রিবিউটিং অ্যান্ড সেলিং এলইডি লাইটস, ডিস্ট্রিবিউটিং অ্যান্ড সেলিং এলইডি লাইটস, ডিস্ট্রিবিউটিং অ্যান্ড সেলিং এলইডি লাইটস, মনে রাখবে উজালা প্রোগ্রাম। তো এই উজালা প্রোগ্রাম যদি কোশ্চেন দেয়, সেই সঙ্গে যে এলপিজি গ্যাস দিয়ে দেয়, এলপিজি গ্যাস কিন্তু করবে না। উজালা প্রোগ্রামটা হচ্ছে গিয়ে কি মিনিস্ট্রি অফ পাওয়ার, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ পাওয়ারের আন্ডারে লঞ্চ হয়েছে 2015 সালে জানুয়ারি মাসে, ডিস্ট্রিবিউটিং অ্যান্ড সেলিং এলইডি লাইটস। ইসরোর নিউ চেয়ারম্যান কী হয়েছেন? ইসরোর নিউ চেয়ারম্যান কী হয়েছেন? চেয়ারম্যান হচ্ছে এস সোমনাথ। তারপর হচ্ছে আর্মি ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফকে বর্তমানে মনোজ পান্ডে আছেন, এখনও চেঞ্জ হয়নি। নেক্সট, এই দেখো, র্যাঙ্ক অ্যান্ড রিপোর্ট থেকে কীভাবে এসছে কোশ্চেনে, এই কোশ্চেনটা কেএমসির এক্সামে এসছে 2023 মে মাসে এসছে, ঠিক আছে? 2023 মেতে একটা কেএমসি সাব ওভারসিয়ার এক্সাম ছিল, সেখানে এসছে ইনইকুয়ালিটি কিল রিপোর্ট। কে রিলিজ করে? অক্সফাম ইন্ডিয়া, এটা একটা এনজিও, অক্সফ্যাম ইন্ডিয়া। ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ট্রেন্ড, এই রিপোর্টটা কে রিলিজ করে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। করাপশন পারসেপশন ইন্ডেক্স, সিপিআই, করাপশন পারসেপশন ইন্ডেক্স কে রিলিজ করে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে একটা ইনস্টিটিউট আছে, সেটা করাপশন পারসেপশন ইন্ডেক্সটাকে রিলিজ করে। নেক্সট চলে আসবো, আচ্ছা নেতাজি অ্যাওয়ার্ড 2022 সালে তো দেওয়া হয়েছিল শিনজো আবেকে, এটা পরীক্ষায় চলে এসেছিলো 2022 জুন WBCS প্রিলিমসে। তারপরে চলে আসি, ফার্স্ট ওপেন রক মিউজিয়াম কোথায়? হায়দ্রাবাদ। ফার্স্ট ওপেন রক, এগুলো জিকেতে চলে আসবে, ফার্স্ট ওপেন রক মিউজিয়াম হায়দ্রাবাদ। তারপর হচ্ছে গিয়ে স্থায়ী মঙ্গলম টাইগার রিজার্ভ কোথায়? স্থায়ী মঙ্গলম টাইগার রিজার্ভ কোথায়? তামিলনাড়ু। এবার ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড ডেটে চলে আসবো। ব্রেইল ডে সব থেকে ইম্পর্টেন্ট, 4th জানুয়ারি করা হয়, কারণ কি? অ্যাজ দ্য বার্থ অ্যানিভার্সারি অফ দ্য লুইস ব্রেল, হু ইনভেন্টেড দ্য ব্রেল পেপার উইথ ভিজুয়াল ডিসেবিলিটি, অর্থাৎ ভিজুয়াল যারা ডিসেবিলিটি তাদের জন্য একটা ব্রেল পেপার ডিসকভার করেছিলেন লুইস ব্রেল। সেই হিসাবে
ব্রেল একজন ভিজুয়াল ডিসেবিলিটি ছিলেন এবং তিনি ব্রেল পেপারটিকে ব্রেল পেপার না সরি ব্রেল পেপার ইনভেন্টেড করেছিলেন লুইস ব্রেল ফর দ্য ভিজুয়াল ডিসেবিলিটি যারা আছে তাদের জন্য করেছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে 4th জানুয়ারি 1809 অর্থাৎ 1809 খ্রিস্টাব্দে 1809 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন 4th জানুয়ারি। তারপরে চলে আসবো ওয়ার্ল্ড হিন্দি ডে 10th জানুয়ারি, এগুলো আসে না পরীক্ষায় যদিও। ইন্টারন্যাশনাল কাস্টম ডে, দেখো কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2022 সালের কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এবং এটা 2023-এ প্রিলিমস এসছে। ইন্টারন্যাশনাল কাস্টম ডে 26শে জানুয়ারি। তোমরা যারা পিডিএফ নিতে চাও তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমার নাম্বারে ফোন করবে বা ইমেল করবে। ডাটা প্রাইভেসি ডে, এইটা ইম্পর্টেন্ট থাকছে এবার, ডাটা প্রাইভেসি ডে, কারণ সবার কিন্তু ডাটা প্রাইভেসি একটা ব্যাপার আছে। ডাটা প্রাইভেসি ডে এটা 28শে জানুয়ারিতে পালন করা হয়। এবার কিছু বুকস অ্যান্ড অথরে চলে আসবো। দ্য 10 ট্রিলিয়ন ড্রিমস এই বইটা কে লিখেছিলেন? ফর্মার ফিনান্স সেক্রেটারি সুভাষচন্দ্র গার্গ। 10 ট্রিলিয়ন ড্রিমস বইটা কে লিখেছিলেন? ফর্মার ফিনান্স সেক্রেটারি সুভাষচন্দ্র গার্গ। নেক্সট একটা বুক আছে, দ্য লেজেন্ড অফ দ্য বিরসা মুন্ডা। দ্য লেজেন্ড অফ বিরসা মুন্ডা কে লিখেছিলেন? তুষার এ সিনহা অ্যান্ড অনামিকা ভার্মা। তুষার এ সিনহা এবং অনামিকা ভার্মা এরা দুজনে এই বইটা লিখেছিলেন। এবার চলে আসবো ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে মূলত প্রথমে আমরা যেটা দেখবো যে ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছি 2022 সালে 21-এর যে ইউক্রেন রাশিয়া ওয়ার। তো সেই ইউক্রেন রাশিয়ার ওয়ারটা কবে শুরু হয়েছিল? 2014 সাল থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছিল, কিন্তু এসকালেট হয়েছে 2021 সালে 21-এ। তো ঠিক আছে, এসকালেটিং হয়েছে 2021 সালে এবং এটা হয়েছিল কি ন্যাটোতে সামিল হওয়া নিয়ে রাশিয়ার এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়েছিল। অ্যাকচুয়ালি ইউক্রেন চাইছিল ন্যাটোতে সামিল হওয়ার জন্য এবং রাশিয়া সেটা পছন্দ ছিল না, কারণ রাশিয়ার যে সাম্যবাদী, সেই সাম্যবাদী রাষ্ট্র যাতে গণতান্ত্রিক যে ক্যাপিটালিস্টিক নেচার যে রাষ্ট্র, যেটা হচ্ছে কি আমেরিকার যে প্রভাব যাতে না বাড়তে পারে, সেই জন্য রাশিয়া কিন্তু সেটা চায়নি। যার ফলে রাশিয়া কী করেছে? ইউক্রেনকে বিধ্বস্ত করার চেষ্টা করেছে। এখনও কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, তবে সেইভাবে ভয়ানক পরিস্থিতি এখনও সেভাবে শোনা যায় না নিউজে। নেক্সট চলে আসবো কি উইন্টার অলিম্পিক্স। দেখো এই কোশ্চেনটাও চলে এসেছিলো পরীক্ষায়। উইন্টার অলিম্পিক কি ইতালিতে 2026-এ কোথায় হবে? ইতালিতে হবে। 2026-এ উইন্টার অলিম্পিক্স কোথায় হবে? ইতালিতে হবে। 2022-এ কোথায় হয়ে গেছে? চায়না বেজিংয়ে হয়ে গেছে উইন্টার অলিম্পিক। এতে নরওয়ে সব থেকে বেশি মেডেল পেয়েছিল, মনে রাখবে। আর 2026 হবে উইন্টার অলিম্পিক্স কোথায় হবে? ইতালিতে হবে। ন্যাশনাল ওমেন ডে, তো এই ন্যাশনাল ওমেন ডে পাবলিশ করা হয় প্রত্যেক বছর 13ই ফেব্রুয়ারি এবং এই দিনটা হচ্ছে গিয়ে বার্থ অ্যানিভার্সারি অফ দ্য ভারত কোকিলা, যেটা আমরা ভারতের নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলি, সরোজিনী নাইডুকে বলি, তাই তো? ভারত কোকিলা ইনি জন্মগ্রহণ করেছিলেন 13 ফেব্রুয়ারি। তো এই সম্পর্কে কিছু বলা যাক। Born 1879, 13th February in Hyderabad, educated in Cambridge University, powerful of women in the independent struggles, ঠিক আছে? অ্যান্টি ইম্পেরিয়ালিস্টিক ইউনিভার্সাল কি লেখা আছে? ওমেন রাইট অ্যাক্টিভিটিস্ট মিস্টার নাইডু, সরোজিনী নাইডু paved the way for the women movements in India.
তিনি কিন্তু ভারতে যে নারীদের আন্দোলন, সেই নারীদের আন্দোলন কিন্তু একটা রাস্তা তিনি উন্মোচন করেছিলেন। In 1925, she became the president of INC, lead the civil disobedience movement and quit India movements, become the governor of ইউনাইটেড প্রভিন্স ইন 1947, ইউনাইটেড প্রভিন্স যেটাকে আমরা এখন উত্তরপ্রদেশ নামে জানি, ইউনাইটেড 1947, অ্যান্ড ফার্স্ট ওমেন টু হেল্ড দ্য অফিস অফ দ্য গভর্নর অফ দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, গভর্নর অফ দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, এস্টাবলিশ দ্য ওমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। দেখো, এই যে ওমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1917 খ্রিস্টে তিনি এস্টাবলিশ করেছিলেন। এই ওমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে কিন্তু তিনি যে নারী আন্দোলন ভারতবর্ষে, সেই নারী আন্দোলনের যাত্রাপথ তিনি করেছিলেন। ঠিক আছে, তিনি নারী আন্দোলনের ভারতবর্ষে কিন্তু একজন পথপ্রদর্শক, এবং তার সম্পর্কে বিভিন্ন কিছু আমরা পড়ে নিলাম, একটু জানা দরকার নাইটিঙ্গেল, সরোজিনী নাইডু সম্পর্কে। তারপরে আমরা এখানে কে কোথাকার প্রেসিডেন্ট ছিল সেগুলো পড়বো না, যদিও জাইমরা কস্টো এটা হুন্ডুয়ার্সের প্রেসিডেন্ট ছিলেন। এই কোশ্চেনটা পরীক্ষায় চলে এসেছিল 2022 মেন্স ফিল্মসে। নেক্সট পড়ব মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ ফাউন্ডেশন ডে। মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ ফাউন্ডেশন ডে কবে পালন করা হয়? 20 ফেব্রুয়ারি 1987। নেক্সট চলে আসবো প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা, PMKSY, প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা। এটা আগস্ট 2017 সালে তৈরি হয়েছে, লঞ্চ হয়েছিল, এবং এটার আর্লিয়ার ছিল কি সম্পাদা। ঠিক আছে, সম্পাদা নামে পরিচিত। সম্পাদা স্কিমটা কি? স্কিম ফর সম্পাদার ফুল ফর্ম কি? সম্পাদা, SAMPADA। সম্পাদা আর্লিয়ার নেম ছিল সম্পাদা, পরবর্তীকালে এর নামটা চেঞ্জ করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা। পরবর্তীকালে নাম চেঞ্জ করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা। সম্পাদা স্কিম হচ্ছে স্কিম ফর এগ্রো মেরিন প্রসেসিং অ্যান্ড ডেভেলপিং অফ এগ্রো প্রসেসিং ক্লাস্টার। এটা মে 2017-তে তৈরি হয়েছিল, এবং আগস্ট মাসে 2017 সালে এর নাম চেঞ্জ করা হয় প্রধানমন্ত্রী কৃষি সম্পাদন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা। কিন্তু মে মাসে 2017 সালে এটা সম্পদা স্কিম নামে চালু করা হয়। নেক্সট চলে আসবো স্মাইল প্রোগ্রামটা কি? স্কিম স্মাইল এটা হচ্ছে গিয়ে ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। স্মাইল স্কিমটা কে লঞ্চ করে? ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। নেক্সট আমরা চলে আসবো কি মাধবীপুরী বীচ। তো এটা জানি আমরা যে মাধবীপুরী বীচ, ইনি সেবির প্রথম মহিলা সেক্রেটারি হয়েছেন। সেবি কবে এস্টাবলিশ হয়েছে? 1988 খ্রিস্টাব্দে, কিন্তু 1990 খ্রিস্টাব্দে এটা স্ট্যাটুটরি রিকগনিশন পেয়েছিল। নেক্সট চলে আসবো কি যে আমরা লস এঞ্জেলসে যে সামার অলিম্পিক্স হবে 2028 সালে, ঠিক আছে, যে সামার অলিম্পিক হবে, সেই সামার অলিম্পিকে সার্ফেসিং, স্কেটবোর্ডিং এবং স্পোর্ট ক্লাইম্বিং, যে স্পোর্ট ক্লাইম্বিং, এই যে স্পোর্ট ক্লাইম্বিং, ক্লাইম্বিং যে স্পোর্টটা সেটা কিন্তু হবে, এবং লস এঞ্জেলসে হবে। 2022 সালে কোথায় হয়ে গেছে সামার অলিম্পিক? 2020 সালে জাপান, ঠিক আছে। 2024 সালে হবে ফ্রান্স হবে। 2024 হবে ফ্রান্সে হবে সামার অলিম্পিক। 2028 হবে কোথায়? লস এঞ্জেলস, USA। উইন্টার অলিম্পিক 2026 কোথায় হচ্ছে? ইতালিতে হচ্ছে। উইন্টার অলিম্পিক 2024 কোথায় হয়ে গেছে? চায়নাতে হয়ে গেছে, বেজিং। মনে রাখবে কি বলে দিলাম, ঠিক আছে। যে 2028 সামার অলিম্পিক কোথায় হবে? লস এঞ্জেলস। 2020-তে জাপানে হয়েছে, 2024 হবে। 2020-তে হয়েছে জাপানে, যদিও 2020-তে লকডাউনের মধ্যে পরবর্তীকালে হয়েছে, পরের দিকে হয়েছে লকডাউনের জন্য, মানে করোনা এফেক্টের জন্য একটু ডিলে করা হয়েছিল। 2024 সালে হয়েছে ফ্রান্সে, অর্থাৎ এবছর ফ্রান্সে হবে। আর 2028 সালে সামার অলিম্পিক কোথায় হবে? লস এঞ্জেলস, USA। উইন্টার অলিম্পিক কোথায় হয়ে গেছে? 2022 সালে হয়ে গেছে নরওয়েতে, চায়নাতে হয়ে গেছে বেজিংয়ে। 2026 সালে কোথায় হবে? ইতালিতে হয়ে গেল। 18 এডিশনস অফ G20। দেখো G20 থেকে কোয়েশ্চেন আসেনি, একবারও কোথাও থেকে কোয়েশ্চেন আসেনি। KMCর সাবওয়াসিয়ার একটা এসেছিলেন, এর থিম কি এসেছিল, ঠিক আছে।
থিম বা মোটো সম্পর্কে এসেছিল কোয়েশ্চেন। G20 G8 চলো 18 এডিশন অফ G20 এবং ইন্ডিয়াতে যেটা হয়েছে 18 এডিশন অফ G20। G20 কবে এস্টাবলিশ হয়েছে? 1999 সালে 26শে সেপ্টেম্বর। G8 এশিয়ার, আমরা দেখব প্রথমের দিকে যে G8 গোষ্ঠী, যে এশিয়ার কোনো প্রতিনিধি ছিল না। G8-এ যে গ্রুপ ছিল সেখানে এশিয়ার কোনো প্রতিনিধি ছিল, কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না। এর ফলে এশিয়াতে যে সংকটগুলো দেখা দিত সেগুলো সঠিকভাবে মোকাবিলা করা সম্ভব হয়ে পড়তো না। এই জটিলতা থেকে বাইরে আসার জন্যই কিন্তু পরবর্তীকালে 1999 সালে 26শে সেপ্টেম্বর এশিয়া দেশ এবং ইউরোপ এবং এশিয়া দেশগুলোকে একসঙ্গে নিয়ে G20 নামে একটা অর্গানাইজেশন তৈরি করা হয় এবং ইন্ডিয়া কিন্তু এই G20-র মেম্বার আছে। G8-এর কিন্তু ইন্ডিয়া মেম্বার ছিল না। তো 17 G20 মিটিং কোথায় হয়ে গেছিলো? ইন্দোনেশিয়া। এবং 2023 সালে যেটা আমরা দেখলাম G20 মিটিং হয়েছে ইন্ডিয়াতে, 18 এডিশন হয়েছে, আর 17 এডিশন হয়েছে কোথায়? ইন্দোনেশিয়াতে হবে। এবার 19 এডিশন কোথায় হচ্ছে? 19 এডিশন G20 কোথায় হচ্ছে? হবে ব্রাজিলে হবে, মনে রাখবে। ওয়ার্ল্ড, এবার ইম্পর্টেন্ট ডেটস এন্ড ডে পড়বো। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2 ফেব্রুয়ারি হয়। তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4 ফেব্রুয়ারি, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড পালস ডে 10 ফেব্রুয়ারি। দেখো এখানে যখন আমরা ওয়ার্ল্ড পালস ডে পড়ছি তখন কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে, পালস প্রোডাকশানগুলো, রিসেন্ট প্রোডাকশান কী আছে, রিসেন্ট ট্রেন্ড। রিসেন্ট 2022-23 হিসাবে যদি দেখি আমরা, পালস প্রোডাকশানে কিন্তু রাজস্থান ফার্স্ট স্টেট আছে, মধ্যপ্রদেশ সেকেন্ড স্টেট হয়েছে, কিন্তু আগে কিন্তু মধ্যপ্রদেশ ফার্স্ট ছিল। এই কোশ্চেন 2023-এ প্রিলিমসে চলে এসছে। আমার প্রিপারেশন অনুযায়ী দেখো কীভাবে কোশ্চেন আমরা কমন পাই। নেক্সট চলে আসবো এক্সারসাইজ এস্টার্ন ব্রিজ। এই কোশ্চেনগুলো আসে না, মিলিটারি এক্সারসাইজ থেকে কোনো কোশ্চেন আসেনি বিগত কয়েক বছর ধরে। তবে যে কোশ্চেন আসবে না সেটা নয়, আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারেও কিন্তু 2-1টা করে কোশ্চেন এসছে, কিন্তু এটা ভালো করে পড়ার দরকার বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো। এস্টার্ন ব্রিজ কার মধ্যে হয়? ওমান এবং ইন্ডিয়ার মাঝখানে হয়, এটা এয়ারফোর্স এক্সারসাইজ। নেক্সট চলে আসবো ইসরো লঞ্চ EOS আর্থ অবজারভেটরি স্যাটেলাইট 4 and 2 small satellites into the internal orbit by PSLV C-57, PSLV C-52 and ইসরোর এটা ছিল ফার্স্ট মিশন 2022 সালে। তাহলে যদি কোয়েশ্চেন আসে ইসরোর ফার্স্ট যে অরবিটাল মিশন বা ইসরোর যে মিশন হয়েছিল ফার্স্ট, সেই মিশনটার যে ভেহিক্যাল ছিল সে ভেহিক্যালের নেম কি? PSLV C-52। চলে আসো বুক অ্যান্ড অথর থেকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন দেখে নেবো। হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক, কে লিখেছেন? বিল গেটস লিখেছেন। আর একটা বই দেখবো, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, coloniality, civilization and constitution. India that is ভারত, coloniality, civilization and constitution। এস জয়শঙ্কর লিখেছেন এই বইটা। তারপরে নেক্সট চলে আসবো কি, অটল টানেল এর হাইট কত? 110,000 ফিট, 15,000 ফিট। এবং এটা আছে কোথায়? অটল টানেলটা রোটাং পাস দিয়ে গেছে, এটা পূর্বাঞ্চল হিমালয় রেঞ্জের যে রোটাং পাস আছে সেই রোটাং পাসের মধ্যে দিয়ে গেছে এই অটল টানেল। এবার আমরা 22 ফেব্রুয়ারি মাসে যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো তখন বাজেট 2022-23টা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। বাজেট 2022-23টা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। সেক্ষেত্রে আমরা কী কী জিনিসগুলো পড়বো? বাজেটটা কি, বাজেটের কোথায় থেকে টাকা আসে, কোথা থেকে টাকা যায়, এবং এর সঙ্গে জিভিএর ব্যাপারটা বা ইকোনমি সার্ভেতে জিভিএর ব্যাপারটা, সেটা আমি আগের দিন ইকোনমিক্সের ক্লাসে করেছি। কিন্তু বাজেটের জিডিপি গ্রোথ কত হচ্ছে, কত ফরকাস্ট করেছে, কোথায় কত টাকা অ্যালট করা হয়েছে, এই সমস্ত কোয়েশ্চেনগুলো আসে না। তবে যদি কোনো ইম্পর্টেন্ট স্কিম থাকে সেই স্কিম থেকে কোয়েশ্চেন হলেও আসতে পারে। তবে আমরা মূলত বিষয় দেখব বাজেটের যে একটা প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলটা আমরা দেখব যে বাজেট সাইজ কত। 2022-23-এর যে বাজেট সাইজ ছিল 39.45 লাখ করোড়, 39.45 লাখ করোড়। এবং এখানে যে মানে রেভিনিউ কোথা থেকে আসে আর কোথা থেকে এক্সপেন্ডিচার হয়, ঠিক আছে, সেটা আমাদেরকে ভালো করে দেখতে হবে।
সেক্ষেত্রে যদি আমরা দেখি ট্যাক্স ক্যাপিটাল রেভিনিউ আর একটা থাকবে কি ট্যাক্স রেভিনিউ আর নন ট্যাক্স রেভিনিউ। রেভিনিউ থাকবে একটা, ক্যাপিটাল রেভিনিউ থাকবে একটা, ট্যাক্স রেভিনিউ থাকবে আর একটা নন ট্যাক্স রেভিনিউ থাকবে। ক্যাপিটাল রেভিনিউর মধ্যে থাকবে কি কি মার্কেট লোনস থাকবে, এনডিসিআর থাকবে, আদার্স থাকবে। তারপর হচ্ছে ডেপ্ট রিসিপ্ট। ডেপ্ট রিসিপ্টের মধ্যে থাকবে মার্কেট লোনস, ডেপ্ট রিসিপ্ট মার্কেট লোন, স্মল সেভিংস অ্যান্ড স্টেট প্রভিডেন্ট ফান্ড থেকে একটা আসবে, এটা বাজেটের ক্যাপিটালের পার্ট, ঠিক আছে। স্টেট প্রভিডেন্ট ফান্ড হচ্ছে গিয়ে ক্যাপিটালের পার্ট, তারপর হচ্ছে গিয়ে মার্কেট লোনটা ক্যাপিটালের পার্ট, ঠিক আছে। আর এনডিসিআর ন্যাশনাল যে একটা কি কাউন্সিল আছে সেটা। আর নন ট্যাক্স রেভিনিউ কি থাকবে, ট্যাক্স রেভিনিউ থাকবে আমাদের যে ট্যাক্স আসছে সেগুলো ট্যাক্স অন ইউনিয়ন টেরিটরিজ, তারপর হচ্ছে কি কাস্টম ডিউটিস, জিএসটি, ইউনিয়ন এক্সাইজ ডিউটিস, তারপর হচ্ছে ট্যাক্স অন ইনকাম, তারপর হচ্ছে কি কর্পোরেশন ট্যাক্স, ট্রান্সফার টু এনডিআর ন্যাশনাল ডিফেন্স কি রেসপন্স যে ফোর্স থাকে তার এনডিআর ফান্ড, তারপর হচ্ছে কি স্টেট শেয়ার অফ দ্য ট্যাক্স। তাহলে এই যে ট্যাক্স কানেকশনগুলো থাকছে, ট্যাক্সে থাকছে যে ট্যাক্স অন ইউনিয়ন টেরিটরিজ, কাস্টম, জিএসটি, ইউনিয়ন এক্সারসাইজ, ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে কর্পোরেশন ট্যাক্স, তারপর হচ্ছে গিয়ে স্টেট শেয়ার অফ ট্যাক্সেস। তো এর মধ্যে 3টে বা 4টে ইম্পর্টেন্ট দেখো, সেটা থাকবে কি কাস্টম ডিউটি, জিএসটি, ইউনিয়ন এক্সারসাইজ আর থাকবে কি ইনকাম ট্যাক্স। এই 4টে দিয়ে কিন্তু কাস্টম ডিউটিস, জিএসটি, ইউনিয়ন এক্সারসাইজ আর ইনকাম ট্যাক্স, এই 4টে দিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন বানানো হয়েছে এবার 2023-এ। সেক্ষেত্রে বলা হয়েছে 2022-23 বাজেটে কোন ক্ষেত্রে বেশি ট্যাক্স এসেছে। এখানে 2022-23 ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে জিএসটির ক্ষেত্রে বেশি ট্যাক্স কালেকশন হয়েছে গেল। তাহলে এইগুলো ট্যাক্স থাকবে। আর একটা নন ট্যাক্স রেভিনিউ থাকবে, যেগুলো ইন্টারেস্ট রেসিপ্ট, কোথা থেকে কত টাকা ইন্টারেস্ট আসছে, ডিভিডেন্ড অ্যান্ড প্রফিট অ্যান্ড আদার্স থাকবে। এবার টাকা যাচ্ছে কোথায়, খরচ হচ্ছে কোথায়, টাকা যেখানে খরচ হচ্ছে তার সেগমেন্টে আমরা দেখব স্কিম এক্সপেন্ডিচার থাকছে একটা, ট্রান্সফার এক্সপেন্ডিচার থাকছে, তারপর হচ্ছে গিয়ে এস্টাবলিশমেন্ট অ্যান্ড আদার এক্সপেন্ডিচার। আর কি থাকছে, ট্রান্সফার, এস্টাবলিশমেন্ট অ্যান্ড আদার এক্সপেন্ডিচার একটা থাকবে। আর একটা থাকবে কি স্কিম এক্সপেন্ডিচার। স্কিম এক্সপেন্ডিচারে থাকবে কি সেন্ট্রাল স্পন্সর স্কিম থাকবে একটা, আর থাকবে কি সেন্ট্রাল সেক্টর স্কিম থাকবে। সেন্ট্রাল স্পন্সর স্কিমের মধ্যে থাকবে কোর স্কিম অ্যান্ড কোর অফ দ্য কোর স্কিম। আর সেন্ট্রাল সেক্টর স্কিমে থাকবে কি জেনারেল সার্ভিস থাকবে, তারপর হচ্ছে ইকোনমিক সার্ভিস থাকবে, আদার্স থাকবে, সোশ্যাল সার্ভিস অ্যান্ড সাবসিডি থাকবে, ঠিক আছে। কী কী থাকবে, সেন্ট্রাল সেক্টর স্কিমের মধ্যে থাকবে কী কী, জেনারেল সার্ভিস থাকবে, ইকোনমি সার্ভে থাকবে, সাবসিডি থাকবে, সোশ্যাল সার্ভিস থাকবে অ্যান্ড আদার্স থাকবে। সাবসিডি ক্ষেত্রে আমরা বেশি নজর দেখব, সাবসিডি থাকবে কি ফার্টিলাইজার অ্যান্ড ফুড। তো এবছর অলরেডি করোনা কাল থেকে কিন্তু ফুডে বেশি সাবসিডি দেওয়া হয়, এই কোয়েশ্চেনটা চলে এসছে অলরেডি, ঠিক আছে। ফার্টিলাইজারের সাবসিডি কিন্তু কম আছে 2022-23 বাজেটে 1.05, আর ফুডে আছে 2.07 সাবসিডি, আদার্সে আছে 0.38 সাবসিডি, ঠিক আছে। এবার ট্রান্সফার অ্যান্ড এস্টাবলিশমেন্ট এক্সপেন্ডিচার, সেক্ষেত্রে আমরা বলি আদার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেখানে থাকবে কি ইন্টারেস্ট পেমেন্ট, অটোনোমাস বডিজ আর আদার্স। তো সব থেকে 2000 মানে গভর্নমেন্টে কিন্তু ইন্টারেস্ট পেমেন্টটা সব থেকে বেশি যায়। যে কোনো যে কোনো বাজেটেই যদি রেফার করে দেয়, যদি বলে 2025-26 বাজেটে কোন খাতে বেশি টাকা খরচ হয়েছে গভর্নমেন্টের, ইন্টারেস্ট পেমেন্ট। কারণ সরকারকে প্রচুর লোন নিতে হয়, প্রচুর বরোইং করতে হয়, কারণ বাজেট আর এমনি এমনি হয় না, বাজেটে সরকারের প্রচুর ধার করতে হয়, তার জন্য ইন্টারেস্ট পেমেন্টটাই সব থেকে বেশি এক্সপেন্ডিচার যায়। আর সাবসিডিস ক্ষেত্রে যাবে কি ফুডের সাবসিডিস, ঠিক আছে। আর ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কখনো জিএসটি বেশি হাই হয়, কখনো ইনকাম ট্যাক্স বেশি যায়, ঠিক আছে। ইউনিয়ন এক্সারসাইজ বা স্ট্যাম্প ডিউটি সেগুলো কিন্তু মানে সবসময় লো থাকে। নেক্সট জিভিএটা আমরা আগের দিনকে পড়েছি, জিভিএটা নিয়ে আর ডিসকাস করবো না। তাহলে এই যে বাজেট। এবার আমরা চলে আসবো মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। মার্চে কী কী পড়বো, আচ্ছা ভেক্টর ওরবান কোথাকার হাঙ্গেরি প্রেসিডেন্ট, তো এইগুলো আমরা পড়বো না, ঠিক আছে। কে কোথাকার প্রেসিডেন্ট। চলে আসবো অমৃত স্কিম, অমৃত 2.0, এটা হচ্ছে কি অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন,
অমৃত স্কিম, এই স্কিমটা লঞ্চ হয়েছিল কবে? 2015 সালের জুন মাসে। এই স্কিমটা এখনও কিন্তু কন্টিনিউ চলছে। ন্যাটো 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 ন্যাটোটা আগে পড়েছি আমরা, ঠিক আছে। এর সেক্রেটারি জেনারেলকে জনস সেল্টেনবার্গ জনস সেল্টেনবার্গ হচ্ছে গিয়ে এর সেক্রেটারি আছে। ন্যাটো 1999 সালে ফর্মেশন হয়েছে। ন্যাশনাল জেন্ডার ইন্ডেক্স নীতি আয়োগ রিলিজ করে। ন্যাশনাল জেন্ডার ইন্ডেক্সকে রিলিজ করে, নীতি আয়োগ রিলিজ করে। তারপরে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 2021 সালের কথা বলছি, এটা 120 র্যাঙ্ক করেছে। তবে যদি 2023 সালের নিরিখে দেখি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 112 আউট অফ 162 নেশনস। এটা কে রিলিজ করে? ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এটাকে রিলিজ করে। ইন্ডিয়ার র্যাঙ্ক কত 2023 অ্যাজ পার? 112। চলে আসবো আমরা বিমস্টেক সামিট। ফিফথ বিমস্টেক সামিট কোথায় হয়েছে? শ্রীলঙ্কাতে হয়ে গেছে 2022 সালে। আমরা এই 2000 দেখেছি। বিমস্টেক কবে ফর্মেশন হয়েছে? বিমস্টেক 1997 সালে 6 জুন ফর্মেশন হয়েছে। আচ্ছা, বাই ব্যাংকক কোন ডিক্লারেশনে তৈরি হয়েছে? ব্যাংকক ডিক্লারেশন। এর হেডকোয়ার্টার কোথায়? ঢাকা। এই কোশ্চেনে চলে এসছে, দেখেছো? ঢাকা, বাংলাদেশ। তো প্রথম যখন বিমস্টেক তৈরি হয়েছে, তবে কাদেরকে নিয়ে? বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড। নেপাল 2004 সালে যোগ হয়েছে, মায়ানমার 1997 সালে। এগুলো 1997 সালেই ছিল। তাহলে প্রথমে ছিল বিআইএসটি, তারপরে ইসি, এই দুটো যোগ হয়েছে, দিয়ে নাম হয়ে গেল কি? মায়ানমার যোগ হয়েছে 1997 সালে। তৈরি হওয়ার পরপরে আবার মায়ানমার যোগ হয়েছে। প্রথমে ছিল বিআইএসটি, বিমস্টেক, ঠিক আছে। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড নিয়ে এদের একটা ইকোনমিক যে সেটা তৈরি হয়েছিল, বিমস্টেক, ঠিক আছে। বিমস্টেক, তারপরে হয়ে গেল কি? বিমস্টেক, ঠিক আছে। বিমস্টেক, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইকোনমিক কর্পোরেশন, এটা ইকোনমিক, ইসি ফর্ম ইকোনমিক কর্পোরেশন, ঠিক আছে। তাহলে এর মেম্বার কারা? বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড। মালয়েশিয়া কিন্তু এর নেপাল নেই, মায়ানমার কিন্তু বিমস্টেকের মেম্বার আছে। তো বিমস্টেক, এম ফর মায়ানমার 1997 সালে যোগদান করেছে। থাইল্যান্ড যোগদান করেছে কবে? থাইল্যান্ডও কিন্তু পরে যোগদান করেছে। তো এইগুলো গেল, বিমস্টেকের ব্যাপারটা চলে গেল। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড ডেজ থেকে পড়বো। মার্চ মাসের ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 3 মার্চ পালন করা হয়। ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে 15 মার্চ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসবে পরীক্ষায়। ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে 15 মার্চ। তারপর হচ্ছে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে 16 মার্চ। তা ওয়ার্ল্ড ওয়াটার ডে, এই কোশ্চেনগুলো পরীক্ষায় চলে এসেছিলো 22 মার্চ। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 23 মার্চ পালন করা হয়। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে, ভেরি ইম্পর্টেন্ট, 24 মার্চ। প্রত্যেক বছর এগুলো কিন্তু। ওয়ার্ল্ড ওয়াটার ডে 22 মার্চ। আর হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 23 মার্চ। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে 24 মার্চ পালন করা হয়। 28 চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি কে? মনোজ পান্ডে আছে, এখনও চেঞ্জ হয়নি, বলে দিচ্ছি আগে থেকে। টম্ব অফ স্যান্ড, এটা কে লিখেছিলেন? হৃদ সমাধি, যেটা হচ্ছে গিয়ে গীতাঞ্জলি শ্রী লিখেছিলেন, এবং এটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে। লিভিং রুট ব্রিজ মেঘালয়তে আছে, এটা ইউনেস্কো হেরিটেজ সাইট আছে, ঠিক আছে। লিভিং রুট ব্রিজ কোথায় দেখা যায়? মেঘালয়তে দেখা যায়। তো এইগুলো আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট দিনকে আমরা পড়বো। নেক্সট আবার যে ক্লাসটা আসবে সেটা মার্চ, এপ্রিল, মে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এপ্রিল, মে, জুন পড়বো। তারপরে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে পড়বো, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করে ফেললাম। এবার পড়বো আমরা এপ্রিল, মে, জুন। নেক্সট দিনকে একটা ক্লাস আসবে, এপ্রিল, মে, জুন। এটা খুব শর্ট ক্লাস হবে।
আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সব উপকার হবে। আর লাইক শেয়ার করো।